দর্শক আমন্ত্রণ সব খবরে সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ক্ষমতার আড়াই মাসেই দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শনিবার সিলেটের কর্মসূচিতে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাও। সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প, যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন, তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন 250 শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 1200 শয্যায় রূপান্তরের ঘোষণা দেন তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 3 মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে। আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন, দেশের জনগণের প্রতি আস্থাশীল হয়েই বিএনপি আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, তুলে ধরতে চায় নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সেই সৎ এবং আন্তরিক অবস্থান। পরে সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বলেন, এই সরকার কৃষক বান্ধব সরকার। ইতিমধ্যেই 12 লক্ষ কৃষকের 10,000 টাকা করে সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দিব, তাদেরকে সার, বীজ, কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে 2,500 টাকা পাবে। এর আগে সকাল 10টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, যেখানে বারবার ছুটে এসেছেন তাঁর মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সিলেটে এসে মাজারে দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন সরকার প্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানির সংকট নিরসন, দ্রব্যমূল্য সহনীয় করার দাবিতে বিভিন্ন জেলায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে 11 দলীয় ঐক্যজোট। শনিবার বিকালে কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় জোটের নেতাকর্মীরা। পরে পৌরসভা চত্বরে সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালাতে পারলেও বিএনপি সেই সুযোগ পাবে। দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।
নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্যজোট। পরে মুক্তির মোড় শহীদ মিনারে সমাবেশ হয়। বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গণভোটের রায় উপেক্ষার মাধ্যমে জাতির সাথে প্রতারণা শুরু করেছে। নীলফামারীতে 11 দলীয় জোটের গণমিছিল হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী বড় মসজিদ থেকে মিছিল শুরু হয়। ডিসি অফিস মোড়ে গিয়ে সেখানে সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের আমির ও নীলফামারী 1 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে গণমিছিল করেছে 11 দলীয় ঐক্যজোট। জেলার শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। পরে মিছিল বের করেন জোটের সমর্থকরা। নাটোরে গণমিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্যজোট। শহরের কানাইখালী এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দেশের মানুষ এখন দিশেহারা। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বক্তারা। একই দাবিতে যশোরের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ঈদগাহ 0 পয়েন্ট মোড়ে সমাবেশ করেন 11 দলীয় ঐক্যের সমর্থকরা। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকার খুব বিপদে আছে। দেশে নানা ধরনের সংকট তৈরি করেছে বিএনপি। এসব সংকটের সমাধানও তাদেরকেই করতে হবে। জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে, যারা এই গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছিল। তিনি আরো বলেন, সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। 5 লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের মিরপুর বিভাগ। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মুস্তাক সরকার জানান, কার্যালয়ের কর্মকর্তারা এই ঘটনায় জড়িত। অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম বোরকা পরে শুক্রবার ভোর 5টায় আগুন দেয় স্টোর রুমে। এ সময় রুমে থাকা 735টি ল্যাপটপের মধ্যে পুড়ে যায় 202টি ল্যাপটপ। এছাড়া উধাও আরও 83টি। আগুনের ঘটনায় আসমাউলের সাথে জড়িত আরও 2 কর্মচারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাকেও গ্রেপ্তারের অভিযান চলছে। আমরা যখন নিশ্চিত হওয়ার পর আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সে তখন জানায়, এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত এই বিষয়টা সে জানায়। এবং এই ঘটনার সাথে জড়িত সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায়, এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। দেশে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, 1.5 দশকে আওয়ামী লীগ বিভিন্ন সেক্টর ধ্বংস করে দেয়, এখন সবকিছুই তদবির নির্ভর হয়ে পড়েছে। জুলাই সনদ নিয়ে বিরোধী দল অপপ্রচারে নেমেছে। এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বলেন, সরকার পতিত স্বৈরাচারের মতো জনস্বার্থ বিরোধী কোনো আচরণ করবে না, তাই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের আইন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিএনপি যদি যে পতিত সরকারের মতো যদি আচরণ করে, জনগণের স্বার্থের বিপক্ষে যায়, দেশের স্বার্থের বিপক্ষে যায়, তাহলে আইনে বিএনপির বিরুদ্ধে সেরকম হতে পারবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, এবং বাংলাদেশে যে নিয়ম হয়ে গেছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি।
ঢাকা সহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রমনা মডেল থানা পরিদর্শনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। ওসি ডিউটি অফিসার সহ কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 4 জেলার হাওর অঞ্চলে তলিয়ে আছে কয়েক হাজার হেক্টর জমির ধান। এমন পরিস্থিতিতে কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা। সংকট তৈরি হয়েছে শ্রমিক নিয়েও। বৃষ্টি আবারও আতঙ্ক ছড়াচ্ছে হাওর পাড়ে। প্লাবিত সুনামগঞ্জের নতুন নতুন এলাকা, জলাবদ্ধ হয়ে পড়ছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল, ডুবে আছে নতুন করে 2000 হেক্টর সহ 15,000 হেক্টর জমির পাকা ধান। আধা পাকা ধান কাটতে ব্যস্ততা নেত্রকোনার হাওর অঞ্চলের চাষিদের। বৃষ্টি অব্যাহত থাকায় কিশোরগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত 7,000 হেক্টর জমির ধান। হবিগঞ্জে পুরোপুরি তলিয়েছে 11,000 হেক্টর জমির বোরো ধান। এরই মধ্যে 57% ধান কাটা হয়েছে। সামান্য বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম। শনিবার বিকেলে মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় নগরীর প্রবর্তকের মোড়, মুরাদপুর সহ বেশিরভাগ নিচু এলাকা। ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় ভুক্তভোগীদের। সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় বিকল হয়ে পড়ে ছোট বড় যানবাহন। বৃষ্টি থেমে গেলে ঘণ্টাখানেক পর নেমে যায় পানি। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দীর্ঘ সময় ধরে নগরীর বেশিরভাগ খাল খননের পাশাপাশি চলছে নালা নর্দমার সংস্কার কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে দাবি ভুক্তভোগীদের। খাল খনন কর্মসূচি ও নর্দমা পরিষ্কারের ফলে এবার জলাবদ্ধতা 70% কমবে দাবি সংশ্লিষ্টদের। সেটা প্রতি বছরই হচ্ছে। মেয়র আসতেছে, মেয়র যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না। ত্বরিত ব্যবস্থা নেওয়া দরকার মেয়র সাহেব। যখন বৃষ্টি পড়বে পানি তো থাকবে, এটা তো স্বাভাবিক। ওই যে কনস্ট্রাকশন শিলফাইড কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রয়ে গেছে, যার কারণে পানি প্রবাহ একটু অবস্ট্রাকশন হচ্ছে। তো এইটা তারপরে আজকে আমি দেখেছি উইদিন 1 আওয়ার, আমি 45 মিনিটস টু 1 আওয়ার মধ্যে কিন্তু পানি নেমে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠিত হবে 3 মে রাত 9টায়। এদিকে জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন খান। বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। কমিশন সভায় কাগজপত্র পেশ করা হবে। দাপ্তরিক প্রক্রিয়া শেষে দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে 21 এপ্রিল নির্ধারিত সময় বিকেল 4টার পর মনোনয়নপত্র জমা দেয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতে গেলে আদালত নির্বাচন কমিশনকে আবেদন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাই শেষে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো। শুধু মুক্ত গণমাধ্যম নয়, এর সাথে সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথাই বলেন। পূর্বে সরকার গণমাধ্যমে কর্তৃত্ব প্রকাশ করতে চেয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই চরিত্র থেকে বের হয়ে এসেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ না করলে দেশ এগিয়ে যাবে না। এ সময় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দেশের রাজনীতি ঠিক হলেই সাংবাদিকতা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। যে ফ্রি ইনফরমেশন আমাদের জন্য যেমন উইশ, তেমনি একই সঙ্গে আমাদের কিন্তু এখানে নিশ্চিত করার জন্য একটা চ্যালেঞ্জ থাকতে যে ইট শুড বি ক্লিন ইনফরমেশন। তাহলে ওটাকে ক্লিন ইনফরমেশনের করার জন্য হলেও তো তাকে একটা রেগুলেশনের মধ্যে যেতে হবে। বাট আমাদের হোল পলিটিক্যাল সিস্টেমেই কিন্তু অথবা সোশ্যাল নর্মসের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কালচারটাই নাই। এবার প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 3 ধাপ নেমেছে।
গত বছরের ঘটনাবলীর কারণে জানালেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান। আগামী বছর র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ভালো অবস্থানে থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি। শনিবার বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে গণমাধ্যমে গুজব ও অপতথ্য নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। জাহিদুর রহমান বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে। এ সময় আলোচকরা বলেন, অপসংবাদ বন্ধে শাস্তির ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি কোনো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ হলে সেটা নিয়ে যেন ক্ষমা চাওয়া হয়, সেটাও নিশ্চিত করতে হবে। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশে 3 ধাপ অবনতি হয়েছে। এটা আমাদের দোষ না, ফর গডস সেক এটা গত বছরের ঘটনা। এবার পজিশনেরও খারাপ হয়েছে, পয়েন্টও কমেছে, এবং আপনারা জানেন কি কি কারণে এটা হতে পারে হয়েছে। এবার খুব খুশি নিয়ে বললাম, আমি আশা করি আগামীবারও আমরা খুশি নিয়ে কথা বলতে পারবো। ভবিষ্যতে বাংলাদেশের এই সূচকে উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙাড়ির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 1টা নাগাদ বড় কুমিরা বাজার গেট এলাকায় ইসমাইল আয়রন মার্ট নামে ভাঙাড়ির দোকানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মূলত লোহা কাটা ও ওয়েল্ডিংয়ের জন্য আনা অক্সিজেন গ্যাস সিলিন্ডার নসিমন থেকে নামানোর সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলে নসিমন চালক মোহাম্মদ আরমানের মৃত্যু হয়। গুরুতর আহত হন দোকান মালিক কামাল হোসেন ও তার ভাতিজা হেলাল হোসেন। গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। 2টার সময় মানে ভাত খাওয়ার সময় কি গেছি বিস্ফোরণ একটা শব্দ, দূরে আসলাম, আসি দেখি একটা লোক আর মানে কতগুলা মানুষ মানে লাশ নিয়ে দূরে করছে। স্ক্রাপার দোকানে একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের সাথে সাথে একজন মারা গেছে আর 2 জন আহত হয়েছে। যে 2 জন আহত তাদের চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেছে, আর যেটা মৃত ব্যক্তিকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেছে। এখানে এটা কোনো ব্যক্তি দেখতে পাচ্ছে না, কিন্তু এখানে একটা বিস্ফোরিত সিলিন্ডার, এটা তো চালের উপরে আছে। এই পর্যন্ত আমরা এই ঘটনাটা কিভাবে ঘটছে আমরা তদন্ত সাপেক্ষে এটা আপনাদের পরবর্তীতে জানানো হবে। বিশ্ব প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আলোচনার সভা হয়ে গেল সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওকাবের উদ্যোগে। শনিবার বনানীতে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তিগুলোর মধ্যে গণমাধ্যম অন্যতম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রযুক্তির এই যুগে ভুয়া খবর ও তথ্য বিভ্রান্তি রোধে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই বলেও জানান তারা। আলোচনা সভায় সিনিয়র সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা এবং সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার উপর জোর দেওয়া হয়। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙন রোধে অস্থায়ী প্রাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর এলাকায় এই কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান জামিলুর রশিদ খান সহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য জানান, পদ্মার অসময়ের ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী বাঁধ নির্মাণে শিগগিরই প্রকল্প নেওয়া হবে। ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাগানের শতাধিক আম ও কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। বাগানের মালিক প্রতাপ চন্দ্র জানান, স্থানীয় প্রভাবশালী সবুজ বিশ্বাস ও সোহান বিশ্বাসের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি দল গিয়ে বাগানের গাছ কেটে ফেলে। খবর পেয়ে বাগান মালিক ঘটনাস্থলে গেলে তাকে নানা ধরনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। প্রতাপ চন্দ্র দাবি করেন, জমিটি উত্তরাধিকার সূত্রে ভোগ করছেন তিনি, কিন্তু 2020 থেকে ভুয়া রেকর্ড দেখিয়ে জমির মালিকানা দাবি করছে সোহান বিশ্বাস ও তার পরিবারের লোকজন। এ নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে গাছ কেটে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সবুজ বিশ্বাস। তার দাবি, তার ছোট ভাই সোহান ওই জমির মালিক। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে প্লেয়ার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে লাটিম খেলার আধুনিক সংস্করণ বেইব্লেড টুর্নামেন্ট। শনিবার ফিউচার পার্কে অনুষ্ঠিত তৃতীয় এই আসরের ফাইনালে ক্রিটিক্যাল মাহমুদ 7-0 পয়েন্টে সালমান রশিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। তৃতীয় হন মাইমুনা। আসরে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় 30 জন পুরুষ ও নারী খেলোয়াড় অংশ নেন। এ সময় বেইব্লেডকে পরিপূর্ণ ক্রীড়া ইভেন্ট হিসেবে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আয়োজকরা। Okay.
দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।